এখানে যতটা সুন্দর দেখতে লাগছে ততটা কিন্তু জায়গাটা ভয়ঙ্কর, কারণ সামনেই মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই দেখুন চায়নার আর্মিদের পোস্ট। আর এই প্যাংগং লেককে তোমরা এতদিন 6 ইঞ্চি স্ক্রিনে পর্দায় দেখোনি, এটা আমি গ্যারেন্টিতে বলতে পারি। সামনের রাস্তাটা দেখছেন, এই হচ্ছে বিখ্যাত হানলে যাওয়ার রাস্তা, একেবারে সোজা আর চারিদিকে পাহাড় বেষ্টিত। সত্যি লাদাখ প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত একবার অন্তত ঘুরে যাওয়ার। ওই যে দেখো দিনের আলো ফোটে, পূবের আকাশ রাঙা হয়ে সোনার সূরজ ওঠে। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা 48। যখন ঘুমটা ভাঙলো তখন ভোর ওই 5টা 10। ঘুম ভাঙতেই প্রথম যেটা মাথায় এলো যে দরজা মানে পর্দাটা সরিয়ে বাইরের আকাশটা দেখি। মনটা খারাপ, কারণ কাল রাত্রিবেলা আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল, ভেবেছিলাম আজ সকালটা একেবারে ঝকঝকে একটা নীল রৌদ্রোজ্জ্বল সকাল পাবো, কিন্তু না, মানে লাদাখ একবারে আমাকে সব কিছু দিল না। সকালটা উঠলাম পুরো চারিদিকটা কালো মেঘে ঢাকা। এখন 5টা 48, সূর্যোদয় হচ্ছে ঠিক ওই দিক থেকে। আমরা এখন এখানে টাইম ল্যাপস বসিয়েছি, আর এই হচ্ছে ভোরের প্যাংগং লেকের অবস্থা। কি সিদ্ধার্থ দা, মনটা খারাপ? সিদ্ধার্থ দা বাক রুদ্ধ হয়ে গেছে মন খারাপে। অ্যাকচুয়ালি ওই দিকটা হচ্ছে চায়নার পার্ট, মানে ওই দিকটা চায়না সবসময় আমাদের সঙ্গে শত্রুতা করে। কি করে? সব দোষ চায়নার। চায়না সবসময় আমাদের সঙ্গে শত্রুতা করে। এই সব মেঘগুলো চায়নাই পাঠিয়েছে মনে হচ্ছে, চাইনিজ মেঘ, যাতে আমরা ভালো করে ছবি টবি না ভিডিও তো না তুলতে পারি তোমাদের জন্য। পাকিস্তান কিন্তু এরকম তেমন নয়, পাকিস্তান কিন্তু মেঘ পাঠায়নি। হতে পারে দুটো গোলাগুলি চালায়, কিন্তু মেঘ পাঠায় না। ব্রেকফাস্টে রয়েছে এদিকে পোহা, এদিকে রয়েছে কর্নফ্লেক্স, আর কি কি রয়েছে? আর ব্রেড অমলেট আসছে। বেশ। আচ্ছা, ব্রেকফাস্ট করতে করতে তোমাদের একটু পরিচয় করে দিই। আমরা যাদের সাথে এবারে এই লাদাখ ট্রিপ করছি, অর্থাৎ অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজের সাথে, তাদের সাথে কিভাবে তোমরা যদি লাদাখ কিংবা আর অন্যান্য পাহাড় ঘুরতে চাও কিভাবে আসতে পারো। তো আমার সাথে মানে আমাদের সাথে এবারে এই লাদাখ ট্রিপে রয়েছে অল্টিটিউডের তরফ থেকে সিদ্ধার্থ দা। ধরো আমার ভিডিও দেখে যারা আসবে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে তোমাদের? কন্ট্যাক্ট নাম্বার তো তুই দিয়েই দিচ্ছিস তো ডেসক্রিপশন এটসেট্রায়। এছাড়া আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতেই পারে, সেখান থেকে তো গেল। লাদাখ ঘুরতে গেলে আমরা যে ট্রিপটা করছি এটা 10 নাইট 11 ডেজের ট্রিপ অ্যারেঞ্জ করেছি। এটাতে আমরা 2 নাইট নুব্রায় থাকছি, 1 নাইট প্যাংগং, 1 নাইট হানলে, 1 নাইট সমুরিরি, এছাড়া 4 নাইট তো আমাদের এতে আছেই, লেতে আছেই। এছাড়া যারা অনেকে আরেকটু ছোট করে কেউ শুধু নুব্রার পাট্টা করে, কারদুংলা হয়ে নুব্রা দেখে ফিরে চলে গেল। অনেকে নুব্রা হয়ে এই আজকে আমরা প্যাংগং আছি, প্যাংগং থেকে ফিরে চলে যায়, হানলে সমুরিরি করে না। এটাও একটা মানে ট্রিপ হয়, মানে ছোট থেকে বড় অনেক রকম, যাদের যেরকম ডিমান্ড তোমরা সেরকম কাস্টমাইজ করা যেতে পারে। কিন্তু বিষয় যেটা, কয়েকটা বিষয় আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ আমরা যে নুব্রা থেকে তুর্তুক গেলাম, তুর্তুকে অন্তত একটা নাইট থাকলে ব্যাপারটা আরেকটু ভালোভাবে তুর্তুকটাকে এক্সপ্লোর করা যেতে পারে। যদি ফ্লাইটে আসতে হয় তাহলে প্রথম মানে যেদিনকে ফ্লাইটে এলাম সেই দিনটা পুরো রেস্ট, মানে একদম বেড রেস্ট, হোটেল থেকে না বেরোনো। দ্বিতীয় দিনটা জাস্ট পায়ে হেঁটে অ্যাক্লিমেটাইজেশন ডে রেখে তারপর থার্ড ডে থেকে ট্রিপ শুরু করা হলে ভালো হয়। আচ্ছা, এটা মানে আমার সাজেশন। আর আদারওয়াইজ যারা শ্রীনগর থেকে বাই রোড আসবে তারা তো লামায়ুর দিকটা হয়েই আসবে, সেখানেও সেই 2 দিন যাবেই। বা যারা মানালি থেকে বাই রোড আসবে তারা সার্চু হয়ে লে ঢুকবে, তো এই দিনগুলো তো আছেই। আর আরেকটা বিষয়, আমরা তো সমুরিরি হয়ে আবার লেতে ফিরবো, লে থেকে ফ্লাই করে ফিরে যাব। যারা সমুরিরির পর মানালি হয়ে ফিরবে তারা কিন্তু সমুরিরি থেকে ডাইরেক্ট সার্চু বা জিসপা হয়ে তারপরের দিন মানালি হয়ে বেরিয়ে যাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু আর লেতে ফেরার ব্যাপারটা থাকছে না। আচ্ছা, মানে এটা তোমাদের ট্রিপ ডে ওয়াইজ এটা তোমাদের প্যাকেজের রেটও চেঞ্জ হবে, যেমন যেটা একদম কাস্টমাইজ করলে যাদের আরেকটু ভালো অ্যাকোমোডেশন বা ভালো কিছু চাওয়া প্রয়োজন থাকবে, এখন মানে রিকোয়ারমেন্ট থাকবে, তাদেরকে একটু ভালো স্টে ফে দেওয়া যাবে।
বা সস্তা এর থেকে আমরা খুব একটা করি না, অ্যাকচুয়ালি খুব চিপ রেটে কাজ করি না, তাতে অনেক রকম কমপ্লেন হওয়ার সম্ভাবনা থাকে এবং এই অল্টিটিউডে এসে সেগুলো ঠিক মানে নয়। বিশেষ করে এইসব জায়গাতে নেটওয়ার্ক নেই, বুঝতেই পারছিস, তুই দেখছিস নেটওয়ার্ক নেই। এবার যদি কোনো সমস্যা অ্যারাইজও করে কন্ট্যাক্ট করা যাবে না আমাদের সঙ্গে। তো কাস্টমাইজের ক্ষেত্রে মানে আমি কখনো সাজেস্ট করবো না আর কোনো চিপ অপশানে যেতে, মিনিমাম এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে আমি সাজেস্ট করবো। আর গ্রুপ ট্রিপ তো আমরা এর থেকে নিচে করাই না, এর থেকে বেটার চাইলে অবশ্যই করা যেতে পারে, দ্যাটস ইট। আর এছাড়া তোমরা লাদাখ ছাড়া আর কোথায় কোথায় মানে ট্রিপ করাও অল ওভার ইন্ডিয়াতে? আমরা শুধুমাত্র পাহাড়ে কাজ করি, মানে আমাদের অল্টিটিউডের ট্যাগলাইনটাই হচ্ছে মাউন্টেন্স নাথিং এলস। তো আমাদের কাশ্মীর হয়, হিমাচল হয়, ওদিকে উত্তরাখণ্ডের গাড়োয়াল কুমায়ুন দুটো দিকেই হয়, নেপাল সিকিম নর্থ বেঙ্গল তো আছেই, সঙ্গে ওদিকে চলে গেলে আমাদের অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড অবধি আমাদের সব রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা কাস্টমাইজ হানিমুন ট্রিপ প্রচুর করাই, শুধুমাত্র দুজনের। কেউ সোলো এলে তাদেরকে আমরা সাজেস্ট করি শুধু স্টেটা আমরা বুক করে দিই, গাড়িটা সোলো বুক করে নিলে অনেকটা এক্সপেন্সিভ হয়, বাট কেউ যদি চায় সেই খরচাটা করতে আমাদের তরফ থেকে কোনো সমস্যার ব্যাপার নেই। মানে গ্রুপ থেকে সোলো সব রকমই করি। বড় গ্রুপ বলতে রিসেন্টলি লাস্ট ফেব্রুয়ারিতে আমরা টেকনো ইন্ডিয়া সল্টলেকের 130 জনের গ্রুপও রান করিয়েছি। আচ্ছা, আর একটা সুখবর দিয়ে দিই, যেটা হচ্ছে যে রিসেন্টলি এই বছরই বোধহয় বাংলাদেশিদের জন্য নুব্রা প্যাংগং এটা ওপেন হয়েছে। আগে কিন্তু এইগুলো বাংলাদেশিদের জন্য অ্যালাউ ছিল না। যেমন আমি দেখলাম তোমরা কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু ওই তুর্তুকের পর তুর্তুক অবধি যেতে পারো, তার মধ্যে থাং যেটা আমরা গেলাম সেটা মনে হয় যেতে পারে না ফরেনাররা। তবে সেদিন আমাদের অদম্য জেদের কাছে হাঁটতে বাধ্য হয়েছিল আমাদের পোড়া কপাল, কারণ ব্রেকফাস্টের পর্ব মিটতে না মিটতেই বাইরে হঠাৎ এসে দেখি পরিবেশ একেবারে চেঞ্জ, চারিদিকটা একেবারে হয়ে গিয়েছে নীল আর নীল। আমি বলেছিলাম হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, প্যাংগং নিরাশ করবে না। দেখুন এই হচ্ছে প্যাংগং এর সৌন্দর্যতা। ও কি লাগছে এখান থেকে সামনে, নীল প্যাংগং লেক, মানে এত নীল জল, নীল গুলে দিয়েছে, সত্যি বলছে নীল কেউ গুলে দিয়েছে জায়গাটায়। দারুণ, ওফ দারুণ দারুণ। তবে দেখলাম প্যাংগং কিন্তু টুরিস্টের সংখ্যা অনেক বেশি নয়, কম, তাই না? কালকে বিকালেও দেখলাম এমন দিলে প্যাংগং কিন্তু অনেক টুরিস্ট কম। আমরা বেশ খানিকক্ষণ সময় এই প্যাংগং লেকের ধারে প্রচুর ছবি প্রচুর রিলস তুললাম, সেগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে হবে, দ্য বং এক্সপ্লোরার। তবে আমি তোমাদের একটা জিনিস দেখাই, গত পর্ব যেটা দেখিয়েছিলাম, জলের রং দেখো একেবারে নীল, কোথাও হালকা নীল কোথাও ডিপ নীল। তবে কাছে যত যাব তত দেখো জলের রংটা দেখো একেবারে পরিষ্কার সাদা স্বচ্ছ ক্রিস্টাল ওয়াটার। পুরো জলের নিচে যত রকমের পাথর রয়েছে সব কিন্তু একেবারে দৃশ্যমান, মানে ঝকঝকে একেবারে দারুণ দারুণ। মানে আমরা প্ল্যান করছিলাম যদি আজকে এই সুন্দর ওয়েদারটা না পেতাম তাহলে আমরা 23 তারিখ, যেদিনকে আমাদের বাফার ডে অ্যাকচুয়ালি, সেদিনকে আমরা বাইক নিয়ে প্যাংগং লেক আসতাম। বাট যা দেখলাম জন্মান্তরে বলা সম্ভব নয়, দুর্দান্ত। এখন সকাল 10:30 শুরু হলো আমাদের যাত্রা প্যাংগং থেকে। कहाँ जाएंगे भैया जी आज? हानले। कितना समय लगेगा? 6-7 ঘন্টা। চলুন নীল মায়াবী প্যাংগং লেককে বিদায় জানানোর সময় হাজির। তবু এখনই কিন্তু মানে ফাইনালি বিদায় জানাচ্ছি না, কারণ এখনো প্রায় 30 কিলোমিটার রাস্তা আমরা এই প্যাংগং লেককে বাম দিকে রেখে এগিয়ে যাব। আজকের আমাদের এই যাত্রা বেশ খানিকটা লম্বা। প্যাংগং থেকে আমাদের 311 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে হানলে। তবে এই পথ ঠিক যতটা লম্বা ততটাই সুন্দর। প্যাংগং লেককে বাম দিকে রেখে আমরা এখন এগিয়ে চলেছি মিরাক, মান, স্পাগমিক হয়ে আরো আগে। এই যে আমাদের বাম দিকে যে অংশটা এখন দেখতে পাচ্ছি, এটাই কিন্তু সেই 3 ইডিয়টসের সেই বিখ্যাত যে দৃশ্য, সেই আমির খান হেলিকপ্টার ওড়াচ্ছে চারিদিকে বাচ্চারা, সেই দৃশ্য কিন্তু এখানে শুটিং হয়েছিল। আমরা वहाँ पे जाएंगे? नहीं जाएंगे। ড্রাইভার দাদা খোঁজে গেছে, বলছে এত ছবি তুলেছে আর ওখানে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, এবার সোজা হানলে গিয়ে থামবো। দেখুন এই যে আমরা প্যাংগংয়ে যে মূল অংশে ছিলাম সেখান থেকে আরও এগিয়ে এলাম হানলের দিকে। এই যে এখানে হয়েছিল সেই যে বললাম 3 ইডিয়টস সিনেমা শুটিং, এখানটার নাম হচ্ছে স্পাগমিক। এখানে কিন্তু দেখছি প্রচুর থাকার অপশন রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে না, মানে ওখানে না থেকে এখানেও থাকতে পারেন। এত বছর ইউটিউব কিংবা টিভির পর্দায় প্যাংগং লেকের যে সুন্দর রূপ দেখেছি, এই সময় সেই মায়াবী সুন্দরী প্যাংগং লেককে এক যেন নেশার মতো লাগছিল। চোখ ফেরাতেই যেন মন চাইছিল না, এই যেন স্বপ্নের থেকেও আরো বেশি সুন্দরী এক রাজকন্যা। কি দেখছি আমি, ঠিক এ কথাটাই বেরোচ্ছে আমাদের বারংবার মুখ দিয়ে, কারণ আমার ঠিক ডান দিকে এখন প্যাংগং লেকের যে দৃশ্য মানে দৃশ্যমান, ওয়াও কি জলের কালার,
মাইন্ড ব্লোয়িং। এই হচ্ছে মানে আমরা এতক্ষণ যে প্যাংগং লেককে দেখছিলাম, মানে তার তুলনায় মানে ওটা কিছুই ছিল না। আর এই প্যাংগং লেককে তোমরা এতদিন 6 ইঞ্চি স্ক্রিনে পর্দায় দেখোনি, এটা আমি গ্যারেন্টিতে বলতে পারি। কাকু কেমন লাগছে আপনার এই দৃশ্য দেখে? বাকরুদ্ধ, সেই বঙ্কিমচন্দ্রের সেই কথা মনে পড়ে যাচ্ছে। কি কথা? আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি তাই, মানে মরা দিন অবধি এই যে দৃশ্যটা, এইটা একদম মানে পয়সা করি না নিয়ে যেতে পারি, এই স্মৃতিগুলো কিন্তু আমরা নিয়ে যাবো। কাকিমা কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। দিদি কেমন লাগছে? এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে। সকালে যেরকম আকাশ ছিল এক্স্যাক্টলি তাই, ভীষণ 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 দারুণ। কথা দিয়েছিলাম লাদাখ কি ওয়াট লাগা দেঙ্গে। এবার অ্যাডভেঞ্চারের পালা শুরু। আমরা যাচ্ছি এবার নিচ থেকে উপরে। এই যে সিদ্ধার্থদা চলে গেল ছাদে, আমিও যাব। আপনাদের মনে আছে কি ইয়ে জওয়ানি হে দিওয়ানি মুভিতে বাণীর সেই বিখ্যাত ডায়লগটা, मैं उड़ना चाहता हूँ नैना, गिरना चाहता हूँ, दौड़ना चाहता हूँ, पर रुकना नहीं चाहता। লাদাখ খানিক ছিল আমার কাছে সেরকমই। এই কটা দিনে তার সমস্ত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম আমি। লাদাখ যখন আসবো বলেছিলাম, তখন লাদাখে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেব না, তা কি করে পসিবল হয়? আমার বাম দিকে এখন প্যাংগং লেক, আর আমরা এখন গাড়ির ছাদে করে যাচ্ছি হানলের উদ্দেশ্যে। কেমন লাগছে মামা? পার লাগছে ভাই, আকাশ আকাশ, স্বর্গে আছি। স্বর্গ একেই বলে, দেখ দেখা একটু দেখা লোককে। চুশুলে আমরা এখন দাঁড়ালাম। এখানে আমাদের ড্রাইভার সাহেব ওখানে গেছেন, এই দেখুন। অ্যাকচুয়ালি এখানে হানলে যাওয়ার জন্য পারমিশন যেটা, সেটা এখানে চেক হচ্ছে ILP। তো তারপরে চেক সব কিছু ঠিকঠাক থাকলে আমরা রওনা দেবো। আর এই দিকটা দেখুন কি কালার গ্রেডিং, উপরে নীল, মাঝখানে খয়েরি, নিচে সবুজ। আজ যে শুধুমাত্র হানলে যাওয়ার এই যাত্রাপথে উপভোগ করব তাই কিন্তু নয়, ঘুরে দেখব নানান জায়গা। আর চুশুল গ্রাম পেরোতেই আমাদের পথে পড়ল বিখ্যাত রেজাংলা ওয়ার মেমোরিয়াল। চলে গেলাম আমরা সেই জায়গা সুন্দর করে ঘুরে দেখতে। আমাদের স্বাধীনতার পরেই 1962 সালে প্রতিবেশী দেশ চায়নার আক্রমণে এই রেজাংলাতেই আমাদের 13 কুমার রেজিমেন্টের 144 জন সেনা শহীদ হন। তাদের স্মরণেই 1963 সালে তৈরি হয় এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আর ভারতীয় সেনার মুখেই শুনছি এখন সেই 1962-র 144 জন সেনার বীরত্বের কাহিনী। 1962-র ভারত চায়না যুদ্ধ কিন্তু কেড়ে নিয়েছিল ভারতের বহু মায়ের কোল থেকে তাদের ছেলেদের। আজ সেই স্মৃতি আমরা আবার দেখছি একেবারে স্বচক্ষে। পিছনে ওই দিকে ওই উপরে রয়েছে রেজাংলা, আর সামনে নীল আকাশের নিচে আমাদের ভারতের জাতীয় তিরঙ্গা পতাকা উঠছে গর্বের সাথে। এর হাইট কিতনা বলা? 114 ফিট, আর চওড়া 36/24। মানে আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো স্থানে, যত সুন্দর জায়গায় যাই, এই 3 রঙা পতাকা, ভারতের যে জাতীয় পতাকা, তা যখনই দেখি গায়ের মধ্যে একটা মানে অন্য শিহরণ জেগে ওঠে। আর এই ইতিহাস, আমি এখানে কথা বলছি, পুরো কথাটা কিন্তু এখানে ইকো হচ্ছে। এই রেজাংলার ইতিহাস সত্যি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে চোখে জল এনে দিতে বাধ্য করছে। এই ওয়ার মেমোরিয়ালে রয়েছে দারুণ সুন্দর একটা মিউজিয়াম, যেখানে এখনো সংরক্ষিত রয়েছে সেই যুদ্ধের নানান অস্ত্রশস্ত্র এবং প্রত্যেক শহীদের কাহিনী। দেখানো হয়েছে দারুণ সুন্দর সচিত্রের মাধ্যমে আমাদের LOC রেজাংলা প্রত্যেকটা পয়েন্ট। এবং প্রতিদিন এখানে হয় একটা দারুণ সুন্দর ডকুমেন্টারি, যা দেখার পর আপনার চোখে জল আসতে বাধ্য, আপনার রক্তে শিহরণ জাগতে বাধ্য। আমরা এইমাত্র এই গ্যালারি হল থেকে বেরোলাম। পুরো রেজাংলা ওয়ারের যত রকমের সচিত্র তা রয়েছে এবং একটা ডকুমেন্টারি দেখানো হলো। আমি কিছু বলবো না, কারণ আমি দেখছিলাম আর আমার চোখ দিয়ে গল্প করে জল বেরোচ্ছিলো। আর সিদ্ধার্থদা দেখলাম যে মানে আলাদাই জগতে পৌঁছে গেছিলো। মানে প্লিজ আমি রিকোয়েস্ট করবো, এই জায়গাগুলো তোমরা যখন আসবে না, প্লিজ ভালো করে মন দিয়ে দেখো। ওই এলাম, ছবি তুললাম, চলে গেলাম, বা এলামই না, পাশ দিয়ে চলে গেলাম, আচ্ছা ওয়ার মেমোরিয়াল, এরকম নয়। এখানে প্রত্যেকটা পর্বতের শৃঙ্গ, প্রত্যেকটা পয়েন্ট ভারতের ইতিহাসের সঙ্গে মানে
সরাসরিভাবে যুক্ত, এবং প্রত্যেকটা সেনাবাহিনী, প্রত্যেকটা সেনার যে বলিদান আমাদের জন্য, মানে সবে তখন আমরা স্বাধীন হয়েছি, ওই কথাটা বললো দাঁড়াতে শিখছি, সেই সময় 1962, 1965, 1971, 1999 এতগুলো যুদ্ধ আমাদের দেশকে পুরো শেষ করে দিয়েছে। যাই হোক, যেমনই হোক, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। রেজাংলা ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখার পর আবারও শুরু আমাদের যাত্রা হানলে অবধি। তবে এবারে আমাদের যাত্রাপথ আগের থেকে বেশ খানিকটা আরও রোমাঞ্চে ভরা, কারণ এরপর আর গ্রামের দেখা বিশেষ পাবো না কয়েক কিলোমিটার। দিগন্ত বিস্তৃত, চারিদিকে প্রান্তরের মাঝখান দিয়ে ছুটে চলতে হবে কেবল আমাদেরই। দেখুন অবস্থা, দেখুন, এটা ওয়াটার ক্রসিং নয়, পুরো নদী। সেই নদী পার করে আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে হানলে যাওয়ার রাস্তার অবস্থা। অবস্থা দেখুন, এই নদী মানে ছোটখাটো নদী বলা যেতে পারে, তাকে পার করে আমরা এখন যাবো। আমি 5 বছর আগেও যা দেখেছি এখনো তাই দেখছি। এখনো এখানে কোনো রকম পথ নির্দেশক নেই, আর এখানে আপনার টাওয়ার যদি না থাকে আপনি নেটও চালাতে পারবেন না। তাই অনেক বাইকার্স কিন্তু এখানে হারিয়ে যায়, অনেকেই। আমি ইউটিউবে ভিডিও তো দেখিয়েছি, এখানে ইলেকট্রিক পোল রয়েছে, সেই ইলেকট্রিক পোল রাস্তার ডান দিকে রয়েছে, ডান দিকে। সেই ইলেকট্রিক পোল ধরে ধরে আপনাকে যেতে হয়। এইটা এখানকার সব থেকে সহজ পথ নির্দেশক। জুনেদ ভাই একবার এসেছিলেন, সে হারিয়ে গেছিলো, এখানে বহুদূর চলে গেছিলো, তারপরে ইলেকট্রিক পোল তাকে বাঁচিয়েছিল। মানে এই রাস্তা ভয়ঙ্কর, এই প্যাংগং থেকে হানলে যাওয়ার রাস্তা। সামনে পুরো ধুধু মাঠ, মরুভূমির মতন। আমাদের পথের বাম দিকে এখন সেই 1962 বিখ্যাত রেজাংলা পাস, রেজাংলা। এবং এখানে দেখছি আর্মিদের সিকিউরিটি অনেক, মানে এটা একটা খুব কঠিন জায়গা, দেখলেই বোঝা যাচ্ছে। পুরো আমাদের দুদিকে রয়েছে আর্মি পোস্ট, আর্মি বাংকার্স, এবং মানে আরও গানটা চেঞ্জ। অনেকবার শুনেছি এই প্যাংগং থেকে হানলে যাওয়ার পথকে নাকি বলা হয় মহাতীর্থের পথ। তা যে কেন, আজ সত্যি তার কারণটা খুঁজে পাচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা মুহূর্তে। এই পথ আমার আজ পর্যন্ত লাদাখ ঘোরার সব থেকে সুন্দর পথের মধ্যে অন্যতম। এতক্ষণ তো লাদাখি গাধা দেখলাম প্রচুর, তবে এখন দেখি পথের ডান দিকে এক পাল প্রায় কয়েকশো ছাগল এবং ভেড়া। ইলিয়াস ভাইয়ের কাছ থেকে জানলাম এদের উল থেকে নাকি তৈরি হয় পশমিনা শাল। এই সুন্দর ছবির মতন আঁকাবাঁকা পথ ধরে আমাদের এখনো এগোতে হবে প্রায় কয়েক ঘন্টা। তবে তার আগে দরকার দুপুরের জমিয়ে পেট পুজোর। এখন 3টে বেজে গেছে। আজকে রাস্তা এত কঠিন আর এত দুর্গম, আশপাশে কিচ্ছু নেই, পুরো মরুভূমির মাঝখান দিয়ে আসছিলাম। তো আস্তে আস্তে একটা গ্রাম পড়লো, গ্রামের নামটা হচ্ছে ভিলেজ টি সাগা, মানে সাগা আর কি, লাদাখ। তো এখানে একটা ক্যাফেতে দাঁড়ালাম আমরা। এখানে দুপুরে লাঞ্চের জন্য নিলাম হচ্ছে এগ ম্যাগি, 70 টাকা করে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর তারপর কিছু খাওয়া হয়নি তেমন। এই তারপর দুপুরে এই 1 বাটি ম্যাগি। আর কিছু অর্ডার দিলাম কি আমরা? আরেক বাটি করে লাগবে মনে হচ্ছে তাহলে আমাদের। যাক, এখানে এগ ম্যাগি হচ্ছে 70 টাকা করে, ঠিকঠাকই দাম আছে, কোয়ান্টিটি ওই 1 প্যাকেট ম্যাগির মতোই। যাক, খাই। আর এখানে কাকিমারা নিয়ে চলছে এগ চাউমিন নাকি কাকু? আমরা যেখানে দাঁড়িয়েছি তার সামনে এই যে ভ্যালিটা, পুরো মনে হচ্ছে না ছবির মতো সুন্দর। আর সত্যিই মনে হচ্ছে না কেউ একটা ছবি এঁকেছে, কোনো শিল্পী সেটা ওখানে পুরো সেট করে রেখেছে। এতটাই পরে মানে চোখের আরাম লাগছে এই ভ্যালিটা দেখতে। একটু অনেকক্ষণ ধরে দেখছিলাম রাস্তা, আস্তে আস্তে এই গ্রাম থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে। আই থিঙ্ক আমরা ওই পথ ধরেই যাবো, এগোবো হানলের দিকে। দুপুরের খাওয়া দাওয়া মিটতেই আমরা যেই এগোতে শুরু করলাম হানলের দিকে, চারিদিকের আবহাওয়া পাল্টে গেল একেবারে। নীল আকাশের বদলে এখন চলে এলো কালো মেঘ। পিছনে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি আসছে পিছনে। লাদাখে বৃষ্টিটা দেখে ফেললাম। আমি আসবো, বৃষ্টি হবে না হয়। চলুন গাড়িতে বলে যাক।
সব কিছু উৎসর্গ করে দিল আমাদের। রোদ, বৃষ্টি, মেঘ, এভরিথিং। ওই দিকটা দেখুন অবস্থা, ওই দিক থেকে বৃষ্টি ধেয়ে আসছে আমাদের দিকে, দারুণ লাগছে। একদিকটা পুরো কালো মেঘ আর অপর দিকটা এখনো রোদ, তার মাঝে সুন্দর রাস্তা, আর যাচ্ছি হালের দিকে। তবে পাহাড়ের বৃষ্টি খানিক এইরকম, যার ব্যতিক্রম হলো না এই লাদাখেও। বেশ খানিকটা পথ যাওয়ার পর দেখলাম আবহাওয়া আবারও পাল্টে গিয়েছে আমূল। এখন আবারও চারিদিকে নীল আকাশ, আর এবারে রূপ পাল্টেছে প্রকৃতি। চারিদিকে খয়েরি পাহাড়ের নিচে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ তৃণভূমি। বুঝলাম হানলে আমাদের খুবই কাছাকাছি। রাস্তাটা দেখছেন, এই হচ্ছে বিখ্যাত হানলে যাওয়ার রাস্তা, একেবারে সোজা, আর চারিদিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে সোজা রাস্তা। রাস্তা দারুণ, আর পাহাড়গুলো তো কি বলবো, অতুলনীয়। এক একটা পাহাড়ের রং এক এক রকমের, আবার এক একটা পাহাড়ে মাল্টিপল রং রয়েছে। যেমন দেখুন সামনের এই পাহাড়টায় উপরে একবারে কালো, আস্তে থেকে নীল হয়েছে, সবুজ, ব্রাউন, কত রকমের রং। আমরা যে যাচ্ছি, আমাদের আগে কিলোমিটার পর কিলোমিটার, পিছনে কোনো রকম টুরিস্ট গাড়ি নেই, কেবলমাত্র আমাদের গাড়িই যাচ্ছে। আমাদের ড্রাইভার সাহেব অনেকবার গিয়েছেন, তাই আমাদের কোনো টেনশন নেই। কিন্তু প্রথমবার আসলে মানে লিটারেলি ফেটে হাতে চলে আসবে এমন অবস্থা, এমন রাস্তা। এখানে যতটা সুন্দর দেখতে লাগছে ততটা কিন্তু জায়গাটা ভয়ঙ্কর, কারণ সামনেই মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ওই দেখুন চায়নার আর্মিদের পোস্ট। স্বপ্নের লাদাখ খানিক আমার এইরকম, কত রাত স্বপ্ন দেখেছিলাম এরকম ওপেন হানলের রাস্তাতে, চারিদিকে সবুজ, একেবারে ভ্যালি, বিস্তীর্ণ ভ্যালি, ওইদিকে চায়না দেখা যাচ্ছে, উপরে নীল আকাশ। এমন ভ্যালিতে দাঁড়িয়ে খানিক ভিডিও নেব, খানিক ছবি নেব আপনাদেরকে সাথে করে। আজ কত তারিখ? 20 আগস্ট 2023। সে স্বপ্ন সার্থক। চলুন আরো আগে যাওয়া যাক। শুধু কি লাদাখে যাবোই নাকি, দাঁড়াবো না কোথাও? দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি হানলের রাস্তায়, আর রাস্তাটা দেখুন, ওফ, লিভিং মাই ড্রিম। সত্যি লাদাখ প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত একবার অন্তত ঘুরে যাওয়ার। রঙ্গর পর থেকে প্রকৃতির রূপ যেন পাল্টে গেল আবারও। দেখতে দেখতে সোজা লম্বা পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি হানলের দিকে। আর বিকাল 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম সুন্দর এই লাদাখের মহাজাগতিক গ্রাম হানলেতে। ফাইনালি এখন সন্ধ্যে 6:30 বাজছে, আমরা এসে পৌঁছালাম লাদাখের মহাজাগতিক গ্রাম হানলেতে। কেন মহাজাগতিক তা একটু পরেই দেখাই। তবে এই হচ্ছে আমাদের হোটেল হলিডে ইন। এখানে একেবারে ট্যুরিস্ট নেই, একেবারেই ট্যুরিস্ট নেই, মানে আমরা আসার পথে কাউকেই দেখলাম না আসতে। তবে এই গ্রামে আপনাকে অবশ্যই আসতে হবে যদি আপনি লাদাখকে চিনতে চান। চলুন আগে হোটেলে ঢুকি, ফ্রেশ হই, তারপর গ্রামটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ। মানে আমি যে কি বলবো এই গ্রামটাকে, এত সুন্দর। এইদিকে দেখুন, এইদিকে রয়েছে মনেস্ট্রি, এইদিকে পুরো গ্রাম, এইদিকে সেই ওয়ার্ল্ডস হাইয়েস্ট অবজারভেটরি, যা দেখবো আমরা একটু পর মাঝরাতে। রাত 8:30 বাজে, আর এখন কিন্তু আমাদের ডিনার টাইম। মানে সাধারণত আমরা যখন ওই আমাদের বাড়িতে থাকি মিনিমাম 10টা কি 10:30 আগে ডিনার হয় না, আর পাড়ে আসা মানে 8টা মধ্যে ডিনার। 8টা আমরা বাড়িতে মুড়ি খাই, বুঝে খাও। হ্যাঁ, এবার বুঝে নিন, বুঝে দাও। যাক, ডিনারে কিন্তু আজকে দারুণ আছে আইটেম। এখানে ভাত রয়েছে, এখানে রুটি আছে, এখানে আন্ডা কারি আছে, আচ্ছা এখানে ডাল আছে, এইদিকে রয়েছে আলু ফুলকপি সবজি একটা, আর সঙ্গে রয়েছে এখানে পাঁপড়, আর রয়েছে সালাড, 4 রকমের আচার। সব মিলে কিন্তু দারুণ আয়োজন। আর এটা কিন্তু তুমি যত খুশি তত খাওয়া দাওয়া। টেস্ট কেমন? দুবার মানে প্রত্যেকটা খাবার খুব অর্গ্যানিক এবং মানে স্বাদও বেশ ভালো। এতদিনের মধ্যে আমার মনে হচ্ছে বেস্ট। সেটাই, মানে লের থেকেও অনেক ভালো। কোথায় এসে পাচ্ছি না, হানলেতে। মানে লেতে পাইনি, হানলেতে পাচ্ছি।
এখন রাত প্রায় 11টা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ঠিক ছাদে। হানলে যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে মহাজাগতিক দৃশ্যপট দেখার জন্য। ঠিক আমার সামনে খালি চোখে কিন্তু একেবারে জলজল করছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এই জন্যই হানলে আসা। দারুণ সব গ্রহ, নক্ষত্র, মহাজাগতিক গ্যালাক্সি সমস্ত কিছু কিন্তু এই হানলে থেকে দুর্দান্ত দেখা যায়। তাই হানলেতে রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অবজারভেটরি পয়েন্ট, আর পিছনে রয়েছে টেলিস্কোপ, যেখান থেকে আমরা একটু পর দেখব বৃহস্পতি আর শনি গ্রহ। তো চলো আমি তোমাদের দেখাই এখান থেকে কত সুন্দর লাগে মহাজগৎ, এখান থেকে কত সুন্দর লাগে আমাদের এই মহাজগৎটাকে। গুড মর্নিং ফ্রম হানলে। ওফ, কাল রাতে আমাদের হোটেলের ছাদ থেকে যে সুন্দর পুরো একদম গ্যালাক্সি, কত রকমের গ্রহ, আমরা এখান থেকে কালকে স্যাটার্ন দেখেছি, জুপিটার দেখেছি। দারুণ দারুণ, মানে হানলে যদি তোমরা আসো, একেবারে সাইলেন্ট একটা গ্রাম, কোনো আওয়াজ নেই, একেবারে পর্যটকদের ভিড় নেই, শুধু রয়েছে শান্তি, পাহাড়ের কোলে বাস, আর তার মাঝখানে রয়েছে রাতের বেলা এই সুন্দর মহাজাগতিক দৃশ্য দেখার একটা দারুণ সুযোগ। এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেল হলিডে ইন, আমাদের গাড়ি, আর ওইদিকে পুরোটা পাহাড়, আর ওই যে উপরে ওয়ার্ল্ডস হাইয়েস্ট অবজারভেটরি, ওখানে আমরা যাব একটু পরেই। আর এই হচ্ছে একদম ছোট্ট সুন্দর একটা গ্রাম, হার্ডলি হয়তো 1000-1500 মানুষ বাস করেন এই গ্রামে। এই হচ্ছে আমাদের রুম 203। গতকাল যখন ঢুকেছিলাম তখন বলেছিলাম দেখাবো, বাট এত টায়ার্ড ছিলাম আর দেখানো হয়নি। আর এই হচ্ছে আমাদের রুম, কিন্তু সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি কারেন্ট থাকে। আবার সকালবেলা দেখলাম সকাল 7টার সময় কারেন্ট দিল, এখন অবধি রয়েছে। বাকি টাইমটা কিন্তু দিনে আর কারেন্ট থাকে না। এখানে একটা বড় বিছানা রয়েছে যেখানে আরামসে 3 জন হয়ে যায়। আমি আর সিদ্ধার্থ দাই ছিলাম। এইদিকে একটা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে রুমের বাইরের জানলা, যেখান থেকে দারুণ সুন্দর বাইরের একটা দৃশ্য দেখা যায়। আর এই হচ্ছে এই রুমের সব থেকে বড় অংশ হচ্ছে বাথরুমটা দেখো, এখানে মোটামুটি ক্রিকেট খেলা যাবে, এত বড় সাইজের একটা বাথরুম। আর গরম জল কিন্তু সারাক্ষণ রয়েছে। এই হচ্ছে আমাদের ঠিক হোটেলের পিছনের অংশ। দেখো পুরোটা একটা যে কোনো পাহাড়ি জায়গা এত উঁচুতে দেখে কোনোভাবেই মনে হবে না, মানে চারিদিকটা খালি সবুজ, বিভিন্ন রকমের সবজি এখানে চাষ হয়। দেখো ওখানে মনে হচ্ছে ধান চাষ হয়েছে, ধান, গম, বার্লি, এগুলো মেনলি চাষ হয়। প্রচুর বিভিন্ন রকমের গাছও রয়েছে, বেশ ভালো। এইদিকে একটা মনেস্ট্রি রয়েছে অনেক উঁচুতে, তবে সেটা অনেক ঘুরে যেতে হবে। তো আমাদের ইলিয়াস ভাই বললো যে এই মনেস্ট্রি যাওয়ার দরকার নেই, এর থেকে ভালো মনেস্ট্রি সোমরিতে রয়েছে কুরজুকে। তো আমরা আমরা সেইটা যাবো। তো তার আগে ওই উপরে যাবো আমরা অবজারভেটরি দেখতে। এই হানলে জায়গাটা অনেকটা ছোট এবং পর্যটকের সংখ্যা কম হলেও মানে অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু রেস্টুরেন্ট, ক্যাফে এবং হোমস্টে কিন্তু প্রচুর রয়েছে। তাই অনায়াসে যদি আপনারা আগে থেকে বুক না করেন, এখানে এসেও কিন্তু আপনারা পছন্দ মতো কটেজ, হোমস্টে এবং কি টেন্ট যা খুশি আপনার পছন্দের পেয়ে যেতে পারেন। তবে আমরা এখন যাচ্ছি ওই যে উপরে অবজারভেটরির উদ্দেশ্যে। আর পথে দেখছি বাম দিকে আর ডান দিকে, মেনলি বাম দিকে প্রচুর হোমস্টে রয়েছে, বেশ ভালো লাগবে দেখেন। এই যে অবজারভেটরি, এটা প্রতিদিন সকাল 10টার সময় খোলে, এখন 9:30 বাজে। 10টা থেকে কটা অবধি খোলা থাকে? 5:30। তবে ঠিক এর উল্টো দিকটা দেখো, অসাধারণ, ওফ দারুণ, পুরো একদম গ্রিন ল্যান্ড, মানে মনে হচ্ছে না যে বড় কোনো ক্রিকেট গ্রাউন্ড। আবার ক্রিকেট গ্রাউন্ডের ওই দিকে পাহাড়, আলাদাই। মানে লাদাখে যে 10টা-11টা দিন আমরা কাটালাম, বেস্ট কটা দিন আমরা কাটালাম লাইফের, দারুণ এনজয় করেছি। মানে এইরকম জায়গাগুলো যে এক্সপ্লোর করতে পেরে খুব ভালো লাগছে। নিজে হানলে, সোমর এরিয়া আমরা যাবো আজকে, দারুণ। ভিড় থেকে এরিয়া একটু সুন্দর করে অচেনা লাদাখগুলোকে ঘুরে দেখুন, দারুণ লাগবে। ব্যাপারটা হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে হানলে গ্রামটা একটা স্পেস সেন্ট্রিক গ্রাম, তাই না? মানে এখানে দিনের বেলা তেমন কিছু দেখার নেই, যা দেখবেন রাত থেকে আকাশে দেখুন। তারপর দিনের বেলা এই যে আমরা এখন এসেছি, অবজারভেটরি এখন বন্ধ, তো আমরা নিচে একটা দিলাম। এরকম অদ্ভুত একটা জায়গা, যেখানে এটা কি বুঝতে পারছি না দেখে, এটা কি হতে পারে, কিছু আন্দাজ? কোনো আন্দাজ নেই। এখানে প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে কেমন বড় বড় ব্যাটারির মতো লাগানো, মিসাইল লঞ্চ করার জায়গা নাকি বুঝতে পারছি না আমি। মিসাইল নয়, কিন্তু মানে স্পেস রিলেটেড সেটা বুঝতে পারছি। নিয়ে সব বিষয়ে অনেক জ্ঞান রাখি। হ্যাঁ, মানে এত জ্ঞান রাখি আমাদের।
যে আমরা কিছুই বুঝতে পারছি না। আর একটা জিনিস আমরা গাড়িতে আস্তে আস্তে আলোচনা হচ্ছিল যে এইটা যদি শ্রীভূমির কোনো কর্তা এসে দেখেন এই জিনিসটা পুরোটা, পরের বছর দুর্গাপূজা প্যান্ডেল মানে থিম হবে হানলে স্পেস সেন্টার, থিম হানলে স্পেস সেন্টার। তবে এই জিনিসগুলো অদ্ভুত দেখতে, দেখো সেই সিনেমা যেমন দেখতে পাই তেমন। এটা বার্কের মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের। আর এই যে প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে দেখুন এই যে বড় বড় যে মিসাইলের মধ্যে দেখতে লাগছে, এগুলো প্রত্যেকটা কিন্তু টেলিস্কোপ, ভেতরে আয়না লাগানো, আয়না। আর এবং এটাও কিন্তু গোটাটা একটা টেলিস্কোপ। এখানে লেখা রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মেস টেলিস্কোপ। ভাই রে ভাই, এখান দিয়ে তাই না, দারুণ জিনিস। মানে এরকম জিনিস দেখবো আশা করিনি লাদাখের মতো জায়গায় এসে। পুরো মনে হচ্ছে স্পেস মানে মহাজগতের মাঝখানে চলে এসেছি। ওয়াও, কি বিশাল। এর মধ্যে কিছু একটা টেকনোলজি আছে যেখান থেকে এই মালগুলো দিয়ে মানে লেন্সগুলো ওখানে, এটা পিছন দিকে আরো অনেক যন্ত্রপাতি আছে। না সেটা ঠিক আছে, কিন্তু এখানে লেন্স আছে লাগানো। এই লেন্সগুলো থেকে কোনোভাবে ব্যাপারটাকে করে এখান থেকে দেখতে পাই কিছু একটা। মেইন টেলিস্কোপ এটা। হ্যাঁ, মানে ভাবা যায় এগুলো দেখতেই কেমন অদ্ভুত লাগে, অবাক করা। এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আমাদের ইন্ডিয়ানরা। তা আবার ইন্ডিয়ানরা, হ্যাঁ, গর্বের বিষয়। মানে ভারতের এই স্পেস জগৎ যেভাবে বিশ্বের দরবারে প্রথম স্থানের দিকে এগোচ্ছে তা সত্যি কিন্তু গর্বের মতন। ওয়াও ম্যান, কি এটা অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আন্ডার মেইনটেনেন্স রয়েছে। না বললো মেইনটেনেন্স রয়েছে, আন্ডার মেইনটেনেন্স রয়েছে এটা। এই দেখ ওইখান থেকে মাল নিয়ে এখানে রিফ্লেক্টেড হয়। এবার এখান থেকে ওয়াও, এটা কি? এটা আয়না, মিরর। দুর্ধর্ষ। মানে এগুলো দেখতে কোনো পর্যটক আসছে না, কিন্তু আমি নিজেকে দেখতে পাচ্ছি। কোথায়? ওই যে এই এখানে কথা ইকো হচ্ছে। হ্যালো হ্যালো, ও ও ও ও, Wow, 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 wow. ওয়াও Wow, wow. Wow, wow. Wow, wow, wow. ওয়াও ওয়াও। ভাই কি জায়গা, কি জিনিস। এটা হেভি মজা লাগে। মানে মজার থেকে বড় হচ্ছে বিস্ময়কর জিনিসপত্র। এগুলো ঢাকাতে আছে, এগুলোর ভেতরে মাল আছে কি? হ্যাঁ নিশ্চয়ই, এখান থেকে পুরোটা কন্ট্রোল হয়। দেখুন কোথায় পাহাড়ের এক গ্রামে যেখানে লাইট পলিউশন 10⁻⁴, সেখানে রয়েছে মহাজাগতিক বিস্ময়। এবং গোটা ব্যাপারটাই কিন্তু সোলার ইলেকট্রিসিটি দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, দারুণ লাগলো। গোটা ব্যাপারটা অবশ্যই আপনারা হানলে আসবেন। আমি হানলে বলেছিলাম যে ইলেকট্রিসিটি, সোলার ইলেকট্রিসিটি। ওই যে পুরো আমি দেখলাম ওইদিকেও রয়েছে, ওইদিকেও রয়েছে। মানে লাদাখে আমরা এত জায়গায় ঘুরি, কিন্তু এই গ্রামটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। অবশ্যই হানলে কিন্তু আসবেন। এবং এই যদি এই মহাজগৎ স্পেস রিলেটেড আপনার ভালোবাসা থাকে, আপনার কিন্তু দারুণ লাগবে। আমরা এই পৌঁছে গেলাম বিশ্বের হাইয়েস্ট অবজারভেটরি, ওয়ার্ল্ডস হাইয়েস্ট অবজারভেটরি হানলে। এই যে পিছনে কি দুর্দান্ত দেখতেই লাগছে। এত রহস্য লুকিয়ে রয়েছে গোটা বিশ্ব মহাজগতে, তার একটা ছোট্ট সমাধান এখান থেকে আমরা পাবো। এখানে একটা প্রেজেন্টেশন হচ্ছে, যেটার মাধ্যমে পুরো এই যে জিনিস, এই যে মানে জায়গাটা আমরা রয়েছি, এই যে ভেতরটা দেখো এইরকম। আমরা এখন রয়েছি ঠিক এই জায়গাটায়, আর এর উপরে রয়েছে এই জায়গাটায় একটা টেলিস্কোপ বড়। আমরা এখন এখানে পুরো এই অংশটার একটা প্রেজেন্টেশন সচিত্র দেখব। এই যে এখানে স্লাইড শো রয়েছে। বলো পড়ে নি, আমি তো পড়ছি। এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উঁচুতে অবস্থিত এবং হানলে লে থেকে 270 কিলোমিটার অবস্থিত। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট না, এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি ফর অপটিক্যাল অ্যান্ড ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি। দারুণ। এবং এটা তৈরি হয়েছে, এই যেটা বলছিলাম আপনাকে, পুরো জিনিসটা কিন্তু কন্ট্রোল হয় একেবারে ব্যাঙ্গালোর থেকে। ওই জায়গাটা খুলে যায়, ওই জায়গাটা খুলে যায়। এইরকম জায়গায় কোনোদিন যে আসতে পারবো আমি ভাবতেই পারিনি। মানে পুরো একদম স্পেস রিসার্চ সেন্টারের মধ্যে আমরা দাঁড়িয়ে, এটা গ্রোথ টেলিস্কোপ। ওয়াও, দারুণ। এরপর সেদিন হানলে ঘুরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের এবারে লাদাখ ভ্রমণের শেষ দর্শনীয় স্থান সোমরেরিতে।
সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি আমাদের এই লাদাখ ভ্রমণের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে আগামী পর্বে সোমরেডি থেকে।